স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাস সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। গুলশান ২-এর ৮৭ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির ৭ম তলায় অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী হারুনুর রশিদ টুটুলের দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী ভঙ্গুর সহাবস্থান। প্রদর্শনী চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ২২ মার্চ পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্মল ইজ বিউটিফুল 2। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় ইসলামী অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রাত ৮টা ২০ মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টা ৩০ মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। জেরিনের পুরো পরিবারের আমি চিনি, অগ পরিবারের একটা মানুষও ভালো না, সব খারাপ। তাই এই কথা তুই আমাকে আগে বলবি না যে তুই জেরিনের পুরো ফ্যামিলিরে চিনিস? আচ্ছা ঠিক আছে, বুঝলাম সব খারাপ, কিন্তু জেরিন তো ভালো। এটারে কয় অন্ধ ভালোবাসা। জেরিনের ছোট বোনরে ভালোবাসা আমার এক বন্ধু ঘর বাড়ি ছাড়া দুনিয়া ছাড়ছে কিনা এটা জানি না, আর তুই সেই জেরিনের লগে সম্পর্ক করছস। মিন্টু, তুই কিন্তু এখন রিয়্যাক্ট করতেছিস। আচ্ছা মানলাম জেরিনের ফ্যামিলি খারাপ, বুঝলাম ওর 14 গোষ্ঠী মাফিয়া, তাতেও না আমার কিচ্ছু যায় আসে না। আমি জেরিনকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি জেরিনকে বিয়ে করব। রাত ১১টা ৩০ মিনিটে সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী শরণ। শুভ দুপুর আপু। শুভ দুপুর। কেমন আছেন? এই তো আছি ভালো। গানের মানুষ গান নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, এবং এই যে ঈদ সামনে, ঈদ মানেই তো একটা বড় রকমের ব্যস্ততা। কেমন এনজয় করছেন এই সময়টা, ব্যস্ততার? এবার রমজান মাসটা মানে আমার কাছে মনে হয়েছিল হয়তোবা খুব একটা মানে ব্যস্ত থাকবে না। হ্যাঁ, কারণ সার্বিক পরিস্থিতি চিন্তা করার পর মানে মনে হয়েছে যে সবাই হয়তো মানে গান বাজনা থেকে হয়তো একটু দূরে থাকতে পারে বা গান খুব একটা বেশি করবে না। বাট এইবারের ব্যস্ততা অন্য সমস্ত রমজানের থেকে মানে অনেক বেশি। তো এটা তো একটা ভালো দিক, মানে ব্যস্ততা আমাদের জন্য একটা আশীর্বাদ। অবশ্যই ব্যস্ত থাকাটাই একটা মানুষের সুস্থতা, ব্যস্ততাই সুস্থতা। কতগুলো গান আসবে এবার ঈদে? এবার ঈদে আসছে দুটো গান। একটা গান মানে 3টা গান হওয়ার কথা ছিল, তো একটা গান ঈদের আগে রিলিজ দেয়া হয়েছে, তো বাকি দুটো গান আসছে ঈদে। মানে ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে। আর এই যে মার্চ মাসে একটা গান রিলিজ হবে, দেশের গান। আচ্ছা আচ্ছা, মানে মার্চ মাসে দেশের একটি গান রিলিজ হবে, আর ঈদের জন্য দুটো গান রিলিজ হবে, এবং 3টি গানই ডুয়েট। একদম, মানে 3টি হচ্ছে আপনার বেটার হাফ, মানে হ্যাঁ অবশ্যই আমার বেটার হাফ সাথে করা। ও আচ্ছা, তাই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা মনে হচ্ছিল যে এটা আসলে কি ঈদের জন্য নাকি ভালোবাসা দিবসের জন্য? দুটোই, ঈদের জন্য হতে পারে, ভালোবাসা দিবস যদি মনে করি তাহলে হতেই পারে। একটি ভালো বিষয়, আবার আমাদের জন্য একটু খারাপ বিষয় যে একেবারে বছরের শুরুতে সবগুলো উৎসব চলে যাচ্ছে, বছরের শেষের দিকে কিন্তু গিয়ে আমাদের তেমন কোনো উৎসব থাকবে না। এই জন্যই এখন মানে উৎসব থাকতে থাকতে সেটা ভালোভাবেই পালন করে নেওয়াটা ভালো। যেহেতু বলছিলাম যে ঈদের পরে তো আবার পহেলা বৈশাখ আছে, পহেলা বৈশাখ উপলক্ষে কি কোনো কাজ করছেন? প্ল্যানিং চলছে আমাদের দুজনেরই, আরো ডুয়েট গান মানে রিলিজ দেওয়ার প্ল্যানিংই চলছে পহেলা বৈশাখে। এই যে গান শুনি তারপর বাকি গল্পে যাই আমরা। হ্যাঁ অবশ্যই।
আচ্ছা, আমি যে গানটি গাইছি, এই গানটি আমি যে গানটি রিলিজ হবে এটা গাইছি না, এটা দর্শকদের জন্য একটা সারপ্রাইজ থাকুক। হ্যাঁ, আমি গাইছি আমার একদম ফার্স্ট প্লেব্যাক যেটা ছিল, যে ফিল্মে আমি গান করেছি সেই গানটি গাইছি, কারণ গানটি আমার জন্য খুবই স্মরণীয়। আমি গানটি গেয়েছিলাম শ্রদ্ধেয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর সাথে দ্য স্পিড মুভিতে আমি সেই গানটি গাইছি। শওকত আলী ইমন ভাইয়ার সুর এবং কবির বকুল ভাইয়ের কথা। শুনি। গুনগুন পাখিরা আকাশে কানে কানে বলে গেল শোনো না, মৌ মৌ ফুলেরা বাতাসে গানে গানে বলে গেল শোনো না, আমাদের বাঁধন যাবে না কভু ছিঁড়ে যাবে না, আমাদের বাঁধন যাবে না কভু ছিঁড়ে যাবে না। খুব সুন্দর মিষ্টি একটি গান। হ্যাঁ, অবশ্যই গানটা আমারও খুব প্রিয়। আচ্ছা, আপনি যে গানগুলোর কথা বলছিলেন যেগুলো রিলিজ হবে, এগুলো কোন প্ল্যাটফর্ম থেকে রিলিজ দেওয়া হবে? এটা রিলিজ দেওয়া হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আর কি। হ্যাঁ, তো এটা মানে কোন, হ্যাঁ বলতে পারা যায় অনেকটা টাইম। তো এই নিজের ইউটিউব চ্যানেল, নিজের ফেসবুক পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকেই রিলিজ দেওয়া হবে, মানে নির্দিষ্ট কোনো মিউজিক কোম্পানি থেকে বা প্ল্যাটফর্ম, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নয়। আচ্ছা, এখন কি সাধারণত মানে আমরা তো দেখি যে সব শিল্পীর একটি করে ইউটিউব চ্যানেল থাকে, সেই প্ল্যাটফর্ম থেকে গান রিলিজ দেওয়া হয়। আপনার ক্ষেত্রে আপনি আসলে কিভাবে কাজ করেন? আসলে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যে বিষয়টা, এটা ডিজিটালি একটা শিল্পী বা যে কোনো একজন শিল্পীর কিন্তু আর্নিং এর একটা বিষয় কাজ করে এই জিনিসটাতে, কিন্তু এই জিনিসটার পজিটিভ সাইড আছে। হ্যাঁ, অবশ্যই আর্নিংটা যেহেতু হয় ডেফিনেটলি পজিটিভ, কিন্তু নেগেটিভ সাইডটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলো থেকে মানুষ যে গানগুলো, যে ভাইরাল শব্দটা চলে এসেছে, ভাইরাল গান হচ্ছে ঠিক আছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু অনেক সময় সেই গানগুলোর বা সেই মানে আইটেমগুলোর অনেক সময় গুণগত যে মানগুলো বা রুচি সম্মত এই বিষয়টা অনেক সময় থাকছে না। আপনার ক্ষেত্রে আপনি আসলে এই যে মানটাকে ঠিক রাখবার জন্য কি ধরনের কাজ সাধারণত করে থাকেন? মানে শ্রোতা দর্শকদের রুচিটাকে প্রাধান্য দিয়ে কি কাজ করা হয়, নাকি নিজের রুচি থেকেই আসলে গানগুলো করা হয়? মানে আমি যেটা মনে করি যে যেহেতু এত, মানে যদিও আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ, খুব কম সময় কাজ করছি, কিন্তু কাজ করছি দীর্ঘ 15 থেকে 16 বছর কাজ করছি। অনেকটা বছর। হ্যাঁ, তো 15-16 বছর কাজ করার পর মোটামুটি অডিয়েন্সদের রুচি সম্পর্কে একটা ধারণা হয়ে গিয়েছে। শ্রোতারা কেমন গান চাইছেন, অডিয়েন্স কেমন গান আসলে দর্শকদের মানে সিঙ্গারদের কাছ থেকে আশা করছেন, এটা একটা ধারণা কিন্তু হয়ে গিয়েছে। তো আমি যখন গান রিলিজ দেই কোনো একটা গান, তো তখন সেটা আমি যেহেতু দর্শকদের রুচিটা অনেকটাই এখন বুঝি, তো সেই হিসেবেই রিলিজ দেওয়া হয়। আচ্ছা, মানে সেখানে নিজের রুচিটা অবশ্যই থাকে। একদম। একটু একদম পুরোনো দিনের সময়টাতে যদি ফিরে যেতে চাই, শৈশবটা আপনার কোথায় কেটেছে বা কিভাবে? আমার শৈশবটা কেটেছে আমার দেশের বাড়ি নীলফামারীতে, কিন্তু আমার শৈশবটা কেটেছে বগুড়ায় বাবার চাকরির সুবাদে। তো ওখানেই আমার পড়াশোনা, স্কুল লাইফ শুরু হয়। রিয়েলিটি শো এর পর তারপর আমি ঢাকায় চলে আসি। নীলফামারীতে যখন ছিলেন তখন কি গান গাওয়া হতো বিভিন্ন জায়গাতে? নীলফামারীতে আমি বেড়াতে যেতাম, যেহেতু আমার দাদুর বাড়ি নানুর বাড়ি দুটোই নীলফামারীতে, তো সেখানে সবসময় বেড়াতে যাওয়া হতো, কিন্তু আমরা থাকতাম বগুড়াতে। ও সেখানে গান শেখা হচ্ছে কার কাছে? আমার গানের হাতেখড়ি কিন্তু বাবার কাছে। তো তারপরে প্রাতিষ্ঠানিকভাবে বগুড়ায় শেখা শুরু হয় একাডেমিতে, আর ঢাকায় আসার পর আমি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেওয়া শুরু করেছি। হ্যাঁ, তো মানে বাবার কাছে হাতেখড়ি নেবার পরে তারপর একেবারে শাস্ত্রীয় সঙ্গীতে, বাবার কাছে হাতেখড়ি নেওয়ার পর তারপরে ইনস্টিটিউট থেকে আর কি, মানে একাডেমিক্যালি শেখা শুরু হয়েছে। কারণ গানের যে একটা ফর্মাল একটা শিক্ষা আছে না, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা শুরু হয়েছে। তারপরে শাস্ত্রীয় সঙ্গীত, মানে হয় না যে ছোটবেলায় কি গান শেখা হবে, দেশের গান, নজরুল সঙ্গীত, গান করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত শেখা হয়েছে। আচ্ছা, বাবা মা কি চাইতেন যে তার মেয়ে সঙ্গীত শিল্পী হন? হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা কিন্তু একটা মিউজিক ফ্যামিলি। আমার বাবা, আমার ফুপি এবং তার আগের প্রজন্মে যদি যাই, আমার দাদু ভাই, দাদুমণি, ওনারা কিন্তু গান গাইতেন। ওনাদের পরে আমার ফুপু, বাবা। অনেকে থাকেন যে শুধুমাত্র শখের বসে, শৌখিনতার জায়গা থেকে হয়তো গানটাকে করছেন, কিন্তু আপনি তো পেশাগত জায়গা থেকে করছেন। এই জায়গাতে আসলে চ্যালেঞ্জেস গুলো কি কি? এই সেক্টরটা আমার তো সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয় আর কি, কারণ প্রতিনিয়ত এখানে প্রতিযোগিতা বাড়ছে এবং আমরা সবাই জানি যে গ্লেমারের নিয়মটাও কিন্তু
পাল্টে যাচ্ছে। এক সময় গ্ল্যামার যেটা ছিল এখন কিন্তু সেই গ্ল্যামারটা আর কাজ করে না। গ্ল্যামারের যে বেসিক জিনিসটা সেটা ঠিক রেখে কিন্তু গ্ল্যামারটাও প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর এখন গান মানে কিন্তু গ্ল্যামারের বিষয় হয়ে গিয়েছে। হ্যাঁ, আগে গান শুধু শোনার বিষয় ছিল, অডিও ইন্ডাস্ট্রি ছিল, এখন তো অডিও ইন্ডাস্ট্রিটা নেই, সেভাবে কাজ করছে না। এই জন্য গানটা এখন মানে শোনার থেকে দেখার বিষয়ে বেশি হয়ে যেহেতু যাচ্ছে, তাই এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আগের তুলনায়। হ্যাঁ, এবং সময়ের সাথে সাথে পরিবর্তনটা যে হচ্ছে, এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাও কিন্তু ভীষণ রকম জরুরি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ হাজার হাজার মানুষ এখন এই যে আমরা বলছিলাম কিছুক্ষণ আগে প্ল্যাটফর্মে, নিজস্ব প্ল্যাটফর্মের কথা, প্রত্যেকটা মানুষের একটা করে ইউটিউব চ্যানেল রয়েছে, একটা করে ফেসবুক পেজ রয়েছে, কারোর হোয়াটসঅ্যাপ রয়েছে, কারণ হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু আজকাল আর্ন করা যায়, ইনস্টাগ্রাম থেকে আর্ন করা যায় যদি মনিটাইজড হয়ে যায় তাদের পেজ বা ফেসবুক আইডি। তো সবারই কিন্তু মানে গান করার আগ্রহ থেকে সবাই করছে কি, সবাই একটা করে চ্যানেল খুলছে, না হলে পেজ খুলছে। তো এত এত হাজার হাজার মানুষের সাথে মানে এটা রীতিমতো একটা লড়াইয়ের বিষয় হয়ে যাচ্ছে দিন দিন, প্রতিযোগিতা থেকে এটা লড়াইয়ের পর্যায়ে চলে যাচ্ছে, এরকম একটা বিষয়। এই চাপটা কি আপনি কখনো অনুভব করেন? হ্যাঁ, প্রতিনিয়তই অনুভব করছি। হ্যাঁ, কারণ আমার থেকে অনেক বেটার অনেকে আছে যারা অনেক বেশি মানে গ্ল্যামার নিয়ে ক্যামেরার সামনে আসছে, অনেক বেশি ভালো গানের গলা নিয়ে সামনে আসছে। খুব একটা ভালো না, কিন্তু যে গ্ল্যামারের ব্যাপারটা সেইটা অনেক বেশি, মানে প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশনটাই এখন ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, গান শোনার থেকে দেখার বিষয় বেশি হয়ে গেছে। তো স্টেজ শো করা হয়েছে নিঃসন্দেহে, প্রথম স্টেজে ওঠার অভিজ্ঞতাটা কেমন ছিল, সেটা কবে? আমার ফার্স্ট স্টেজ আমার এখনো মনে আছে, সেটা ছিল 2009-এ। মানে 2009-এ বলতে সেটা হচ্ছে যে একদম প্রফেশনালি আমি 2009-এ ফার্স্ট স্টেজে উঠেছিলাম। এর আগে যখন রিয়েলিটি শো এর আগে তো বিভিন্ন স্টেজে ছোট বাচ্চাদের সাথে যখন আমি গান শিখতাম, তখন তো হয়েইছে অবশ্যই হারমোনিয়াম তবলা নিয়ে দুপাশে দুটো ঝুটি করে, সেগুলো তো স্মৃতি আছে। কিন্তু প্রফেশনালি একদম বাই প্রফেশন শুরু হয়েছে 2009 থেকে। আচ্ছা, সেটা রিয়েলিটি শোতে আসার পর। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলা আপনি যেটা বলছিলেন যে ঝুটি করে একদম স্টেজে ওঠা, সবাই একই রকমের ড্রেস পরবে, সাদা পরি সেজে আসবে সবাই, ড্রেস কোড দেয়া হতো সবাইকে। স্কুল লাইফে? হ্যাঁ, স্কুল লাইফে। তারপর আমি যেখানে গান শিখতাম সেখানে সবাই একই রকমের ড্রেস পরে স্টেজে উঠতে হবে, সবাই মাথা দুলিয়ে দুলিয়ে একসাথে দলীয় সঙ্গীত গাইছি, নজরুলের গান গাইছি, রবি ঠাকুরের গান গাইছি। তো সেই মেমোরিগুলো এত বেশি সুইট, আর ওই স্টেজ পারফর্মগুলো এবং ওই সময়ের ওই অভিজ্ঞতাগুলোই কিন্তু আজকে কাজে দিচ্ছে। হ্যাঁ, আসলেই তাই। এটা একটা সাংস্কৃতিক চর্চার ভেতর দিয়ে আমরা প্রতিনিয়ত যাই তো, এবং এই চর্চায় আমাদেরকে পরিণত করে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনি বলছিলেন রিয়েলিটি শোতে পার্টিসিপেট করার, ঠিক কোন ভাবনার জায়গা থেকে আসলে রিয়েলিটি শো? কারণ আপনি তো গান গাইছিলেনই আর শাস্ত্রীয় সঙ্গীত চর্চাও করছিলেন, কিন্তু রিয়েলিটি শো কেন? রিয়েলিটি শোতে আসলে হঠাৎ করে, এটা কোনো প্ল্যানিং আগে থেকে ছিল না। হ্যাঁ, এবং আমার মনে আছে একদম লাস্ট রেজিস্ট্রেশনের যে ডেটটা ছিল এবং লাস্ট মোমেন্টে একদম 11th আওয়ারে গিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম। তাহলে বুঝতেই পারছেন কোনো প্ল্যানিং ছিল না, কিছু না, হঠাৎ করে দিয়ে দেওয়া হয়েছে যে দেখি কি হয়। তো তখন থেকেই আস্তে আস্তে ভাগ্য ওখান থেকে আমাকে টেনে 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 এত দূর নিয়ে গিয়েছে, কিন্তু এটা একদমই প্ল্যানিং ছাড়া। আচ্ছা, কি শেখা হয়েছে, মানে কি মনে হয় যে রিয়েলিটি শো থেকে অর্জনটা কি? রিয়েলিটি শোই তো একটা আর্টিস্টকে প্রফেশনালি গান গাইতে এবং গান করতে, মানে শুধু তো গান একটা গাওয়ার এখন বিষয় না, গানের গাওয়ার পাশাপাশি অনেক রকমের বিষয় রয়েছে এবং অনেক মানে আমাদের হয় না যে ব্যক্তিত্ব বলে একটা জিনিস আছে, কমিটমেন্ট বলে একটা জিনিস আছে, এগুলো সবকিছু মিলিয়ে একজন আর্টিস্ট, যেটা বললাম যে বাই প্রফেশন কিভাবে একজন আর্টিস্ট তৈরি হয়, এইটাই হচ্ছে রিয়েলিটি শো শেখায়। তো সেখানে গিয়ে মানে শুধু গান শিখে তারপর রিয়েলিটি শোতে গিয়েছি, কিন্তু রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর একদম প্রফেশনালিজমটা আমি ক্যাচ করতে পেরেছি। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আসলে আপনার ডিউটিটা কি বা কিভাবে পুরোটাই হ্যান্ডেল করতে হয় সেই বিষয়টা। তারপরে রিয়েলিটি শো থেকে বের হবার পরে তো দেখলেন মার্কেটটা অনেক বড়, তখন কি একটু নার্ভাসনেস কাজ করতো যে আসলে এটার সাথে আমি নিজেকে কিভাবে কোপ আপ করাবো? নার্ভাসনেস কাজ করতো, কিন্তু তার চেয়ে অনেক বেশি কনফিডেন্স কাজ করতো, কারণ রিয়েলিটি শো কিন্তু একজন আর্টিস্টের জন্য একটা কনফিডেন্সের জায়গা। আমি নিজে যেহেতু সেখান থেকে এসেছি, আমার কাছে মনে হচ্ছে এই রিয়েলিটি শো একটা আর্টিস্টকে একটা এমন মজবুত প্ল্যাটফর্ম দিয়ে দেয় যে সেই প্ল্যাটফর্মটাই তার কনফিডেন্সটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। অন্যান্য অনেকজন শিল্পী আছেন যাদের অনেক ভালো গানের গলা, কিন্তু তারা সুযোগের অভাবে অনেক জায়গায় সুযোগ পাচ্ছে না, বা কোথাও গান গাইতে যেতে পারছে না, বা অনেক জায়গায় তাদেরকে নেওয়া হচ্ছে না। হ্যাঁ, সেটা কনফিডেন্সের অভাব আমি ঠিক বলবো না, যে এই প্রতিযোগিতার যুগে এত ভালো শিল্পীকে কিভাবে আমরা কোথা থেকে খুঁজে বের করব? তাহলে তো একদম 64 জেলাতে আমাদেরকে একদম সার্চ লাইট দিয়ে খুঁজে বার করতে হবে, সেটা তো আর করা হচ্ছে না। কিন্তু যারা রিয়েলিটি শোতে আসছে তারা যেহেতু একটা প্ল্যাটফর্ম পেয়ে তারপর আসছে, আমরা তাদের নামটা জানতে পারছি যে অমুক একটা রিয়েলিটি শোতে টপ 5-এ এই কয়জন শিল্পী রয়েছেন, টপ 10-এ এই কয়জন শিল্পী রয়েছেন। তো এই যে একটা পরিচিতি, এই পরিচিতিটা কিন্তু প্রাথমিকভাবে একটা রিয়েলিটি শো এর প্ল্যাটফর্ম
তৈরি করে দিচ্ছে, একটা শক্তপোক্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। একজন আর্টিস্ট সেটাকে ভবিষ্যতে কিভাবে কাজে লাগাবে এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে, কিন্তু প্ল্যাটফর্ম একটা খুব স্ট্রং প্ল্যাটফর্ম কিন্তু রিয়েলিটি শো দিয়ে দিচ্ছে একজন আর্টিস্ট। প্রথম মৌলিক গান কবে ছিল বা কোনটা ছিল? 2009-এই ছিল। আচ্ছা, 2009-এ ছিল এবং গানটা লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ দাদা। তো সেই গানটা ছিল আমার একদম ফার্স্ট মৌলিক গান 2009। হ্যাঁ, এটা 2025। সেই সময়ের গানটা এখন যদি শুনেন তাহলে কি মনে হয় যে না আর একটু ভালো করা যেত? সে তো অবশ্যই, তখন আমি স্কুল লাইফ যখন আমার ছিল। শুনি না গানটি, দুটো লাইন শুনি। আচ্ছা, সেটা একটা বাবাকে নিয়ে একটা গান ছিল। হ্যাঁ, তো সেই গানটার আমি 2 লাইন গাইছি। তুমি নেই পাশে তবু আছো মিশে চোখেরই কোণে, তোমার স্মৃতিগুলো করে যায় এলোমেলো প্রতিটি ক্ষণে ক্ষণে। বাবা তুমি শুনতে কি পাও আমার এই কান্না, আমার কথা একটিবারও কি তোমার মনে পড়ে না? খুবই সুন্দর গানটি। শুনতে শুনতে আমি একটা বিষয় মনে করছিলাম যে ব্যাপারটা খুব অদ্ভুত যে আপনি আপনার বাবার কাছে গানের প্রথম হাতে খড়ি নিয়েছেন এবং প্রথম যে মৌলিক গানটি করেছেন সেটা বাবাকে নিয়ে। হ্যাঁ, বাবা যখন শুনেছে কি বলেছে গানটি? বাবা তো ভীষণ পছন্দ করেছে। হ্যাঁ, কারণ আমি যেদিন ভয়েস দিতে গিয়েছিলাম সেদিন তো বাবার সাথে ছিল। হ্যাঁ, বাবার সামনেই বাবাকে নিয়ে গাওয়া প্রথম মৌলিক গানটা তার সামনেই। হ্যাঁ, অফকোর্স, ওই মেমোরিটা এখনো মনে আছে। আচ্ছা, আর প্রথম প্লেব্যাকের সুযোগ পাওয়া সেটা কিভাবে হয়েছিল? সেটা হয়েছিল 2010-এ। আর গানটি গাওয়ার সুযোগটা আমাকে করে দিয়েছিলেন আমি যাকে আইডল মানি, হ্যাঁ, আমাদের রিয়েলিটি শোতে যিনি বিচারক ছিলেন, শ্রদ্ধেয় বিচারক ছিলেন, শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যাম। তো ম্যামের কথা খুব মনে পড়ে, ওনার কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। উনি আমাকে ফার্স্ট প্লেব্যাকের সময় উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি আমাকে দিয়ে গানটা গাইয়ে নিয়েছিলেন প্রপারলি। মানে প্লেব্যাক একজন শিল্পীর সবথেকে বড় স্বপ্নের একটি জায়গা থাকে এবং আপনি মনে হয় লাকি যে খুব অল্প সময়ের মধ্যে মানে মিডিয়া ইন্ডাস্ট্রি বা মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার খুব অল্প সময়ের মধ্যে প্লেব্যাক করতে পেরেছেন। না, আমার থেকেও অনেক ছোট বয়সে অনেক প্লেব্যাক অনেকেই করেছে। আমার জন্য এটা স্মরণীয় এই কারণে, কারণ গানটি আমি গেয়েছি যাদের সাথে তারা হচ্ছেন এক একজন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দিকপাল, শ্রদ্ধেয় ইন্দ্রকিশোর এবং সামিনা চৌধুরী। সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন, আসলে কিভাবে এগোতে চান? আমি আসলে খুব একটা প্ল্যানিং করে চলি না, কারণ আমরা জানি যে অনেক সময় আমাদের প্ল্যানিং কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন কারণে, বিভিন্ন সময়ে পারিপার্শ্বিকতার চাপে বা পরিস্থিতির কারণে বা বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু প্ল্যানিংগুলো সবসময় চেঞ্জ হয়, মানে উদ্দেশ্যগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। খুব বেশি প্ল্যানিং করে জন্য আমি চলি না, কিন্তু সবসময় গান নিয়ে থাকবো এবং গানকে সাথে নিয়ে এগিয়ে যাব, এটা অলওয়েজ আমার প্ল্যানিং। অবশ্যই আমরা সেটাই প্রত্যাশা করি যে এতদিন পর্যন্ত আমরা স্মরণকে খুব ভালো ভালো গানে পেয়ে এসেছি, সামনের দিনগুলোতেও এই শুদ্ধ সঙ্গীতের মধ্যে যেন স্মরণ থাকে, সেটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা। একদম সবশেষে আরও একটি গান শুনি আমরা, দুটো লাইন। হ্যাঁ, অবশ্যই। আমি লাস্ট যে গানটি গাইছি এই গানটি এবার রিলিজ হবে। গানটি লিখেছেন মমিন বিশ্বাস এবং আমার সুর করা, এবং গানটি আমরা দুইজনই গাবো। এটাও মিউজিক ভিডিও সহ রিলিজ হবে খুব শীঘ্রই। তো মমিন বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ, তিনি গানটি লেখার পর আমাকে দিয়ে বলেছেন যে এক্ষুনি সুর করো। এত অধিকার বোধ। হ্যাঁ, মানে এটাই ছিল সে কারণে আমার ফার্স্ট সুর করা একটা গান। মানে তিনি আমাকে দিয়ে আসলে সুর করিয়ে নিয়েছেন। হ্যাঁ, মানে এখানে ক্রেডিটটা গীতিকারের নাকি ক্রেডিটটা হাজবেন্ডের? হ্যাঁ, দুজনেরই, গীতি কবিরও এবং হাজবেন্ডেরও। আমার ফার্স্ট অফ অল হাজবেন্ডের, কারণ তিনি, আমি ওয়াইফ বলে হয়তো অধিকারটা দিয়েছেন, এইভাবে অধিকার বোধটা রেখেছেন আমার উপরে। সেই গানটি গাইছি, বৃষ্টি নিয়ে একটা গান। হ্যাঁ, যদিও ইচ্ছা ছিল আমি বর্ষাকালে গানটা রিলিজ দেবো, দেখি দেওয়া হয় কিনা। বৃষ্টি এলে তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন, ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। বৃষ্টি এলে
তোমাকেই চাই, তোমাতেই হব বিলীন। ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। ভেজা চুলের গন্ধ নিয়ে তোমাকে ছুঁয়ে যাই, এমনি করে সারা জীবন তোমাকে যেন পাই। প্রতিক্ষণে অনুভবে তুমি আছো নিশিদিন। ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। ভালোবাসি হিসেব ছাড়া, ভালোবাসি লাগামহীন। লাগামহীন ভালোবাসা পেয়ে যান শ্রোতা দর্শকদের কাছ থেকে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, অগ্রিম শুভেচ্ছা ঈদ উল ফিতরের। আপনাকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।